প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথা বলতে এসেছি জামায়াতের ঢাকা 17 আসনের প্রার্থী ডাক্তার এস.এম. খালেদুজ্জামানকে নিয়ে। এই ভদ্রলোক খালেদুজ্জামান জামায়াতের প্রার্থী হয়ে ঢাকা 17 আসনে আমাদের তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তার বিরুদ্ধে লড়ছেন। ডাক্তার এস.এম. খালেদুজ্জামানের অনেক খায়েশ তিনি তারেক রহমানকে হারাবেন, আর সেই প্রতিজ্ঞা নিয়েই মাঠে নেমেছেন। হয়তো পারবেন কি পারবেন না সেটা পরের বিষয়। তার আগের বিষয় হলো তিনি লড়ছেন। তার আগে তিনি বিদেশ থেকে ডাক্তার ডিগ্রিটা নিয়ে এসেছিলেন। নিয়ে আসার পর সেটা নিয়ে একটা বিশাল হইচই ঘটে গেছিল বাংলাদেশে। কি হয়েছিল? তিনি এই যে ডিগ্রিটা নিয়ে এসেছেন সেটা বাংলাদেশে গ্রহণযোগ্য নয়, সেটা নিয়ে অনেক হইচই হয়েছিল। যাও, সেটা অন্য কথা। তার আগের কথায় আসি আমি। এই ভদ্রলোক অনেক টাকাওয়ালা, তার ভাবসাব গাড়ি দেখলেই বোঝা যায় যে অনেক টাকাওয়ালা। এখন উনি কতটুকু ইনকাম করেন, কতটুকু টাকা পয়সা আছে সেটা অবশ্য নির্বাচন কমিশন ভালো জানে, এটা তারাই ভালো বলতে পারবে। আমি যে নিয়ে কথা বলতে এসেছি, গত 2 দিন আগে নাকি তার কয়েকদিন আগে তিনি ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যাচ্ছিলেন, আর সেখানে সেনা সদস্যদের সাথে তার একটি বাকবিতণ্ডা হয়েছে। দেখুন, ঢাকা শহরের ক্যান্টনমেন্ট এমন একটি জায়গায়, যে জায়গাটা মানে এমন একটি জায়গা, এই জায়গাটিতে একটি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা অনেক কঠিন ভেতর দিয়ে না গেলে। বিশেষ করে আপনি জাহাঙ্গীর গেটের এদিক থেকে যদি আপনি ইব্রাহিমপুর যান, ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে না গেলে আপনাকে প্রায় 10 কিলো যেতে হবে, আর এতে সময় লাগবে 2 ঘন্টা, সর্বনিম্ন 2 ঘন্টা। এই হলো আমাদের ক্যান্টনমেন্টের অবস্থা। আর যদি সেই জাহাঙ্গীর গেট দিয়ে ইব্রাহিমপুর যান, তাহলে সময় লাগবে মাত্র আধা ঘন্টা। তাহলে এই ভদ্রলোক যে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, সেটা কি তার দোষ? তিনি তো একজন প্রার্থী, তিনি কাজ করছেন, তিনি কাজ করবেন দেশের জন্য, দশের জন্য, আমাদের জন্য, আর এই সেনাবাহিনীর জন্য। এটা কি তার দোষ? অবশ্যই তার দোষ নয়। হ্যাঁ, এই ঘটনাটা যদি আজকে প্রথম হতো গত স্বাধীনতার পরের থেকে, তাহলে আমি এস.এম. কামরুজ্জামানের দোষ ধরতাম, বা সাধারণ মানুষ এই কামরুজ্জামানের দোষ ধরত, খালেদুজ্জামানের দোষ ধরত। কিন্তু খালেদুজ্জামান প্রথম নয়, তার আগে সেনাবাহিনীর, সেনা ক্যান্টনমেন্ট, সেনা প্রধান ইত্যাদিকে নিয়ে এনসিপির লিডার বা আপনার ব্যারিস্টার ফুয়াদ অনেক রকমের কথা বলেছেন, অনেক অনেক অনেক, যেটা সহ্য করার মতো নয়। আর সহ্য করেছেন আমাদের একজন মহামান্য ব্যক্তি, এবং তিনি বলেছেন যে ওরা বাচ্চা মানুষ, বড় হয়ে ভুল অনুধাবন করতে পারবে। এই যে বাঙালি নামক প্রাণীদের, বাঙালি নামক বান্দরদের তিনি ঘাড়ে উঠালেন, আর সেই ঘাড়ে উঠানোটাই হলো ওনার সবচেয়ে বড় ভুল। তার আগেও আরও কিছু প্রবলেম, আরও কিছু ভুল আর্মিদের রয়েছে, আমি সেটা দেখাই আপনাদেরকে। যখন 24শে আগস্টের যখন ঘটনাটি ঘটে গেল, আওয়ামী লীগ সরকার চলে গেল, তখন অনেক উচ্ছৃঙ্খল জনগণ, অনেক উচ্ছৃঙ্খল এই সমন্বয়ক ছেলেপেলেরা, তারা আর্মিদের হেলমেট নিয়ে টানাটানি করেছিল। তখন এই আর্মি একেবারে চুপচাপ হয়েছিল। যখন এই উচ্ছৃঙ্খল জনগণ বা উচ্ছৃঙ্খল সন্ত্রাসী জনগণ এবং সন্ত্রাসী এনসিপির এই বৈষম্য বিরোধীর ছেলেপেলেরা আর্মির ট্যাঙ্ক এবং আর্মির গাড়িতে উঠে লাফালাফি করেছে, নাচানাচি করেছে, তখন আর্মি চুপ করেছিল।
এটাই হয়েছে তাদের আরেকটি দোষ, আরেকটি ভুল। কেন এমন করলো? আচ্ছা, 5ই আগস্টের পরেই আপনার শেখ মুজিবের মূর্তি ভাঙতে দেখলাম। সেখানে আপনার আর্মিরা কী করেছে, কিছু আর্মি সদস্য তাদের বুলডেজার নিয়ে গিয়ে সেটা ভেঙেছে। সেটাও কিন্তু এই আর্মির দোষ। আপনারা এভাবে উচ্ছৃঙ্খল বান্দর মানুষদেরকে প্রশ্রয় দেন, আপনারা এমন বান্দর মানুষদেরকে ঘাড়ে উঠান, তো এই বান্দররা কি আপনার মাথায় উঠবে না ভাই? ও সেনাবাহিনী ভাই, আপনাদের মাথায় উঠবে না মনে করছেন? আমি এই সব লোকের দোষ ধরি না, আপনাদের দোষ ধরছি। কারণ আপনারা ঘাড়ে উঠানোর সুযোগ দিয়েছেন, আপনারা ঘাড়ে উঠিয়েছেন, মাথায় উঠার সুযোগ দিয়েছেন, যে কারণে তারা মাথায় উঠে এখন নাচার চেষ্টা করছে। এমন পরিস্থিতি হতে গেলে আসলে নিজেকেই পরিস্থিতি তৈরি করে মানুষ। যা হোক, এসব খেলা আমরা সাধারণ মানুষ দেখতেই থাকবে, আমরা দেখতেই থাকব, কি হয় বাকিটুকু দেখব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।